নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে জানেন তো অনেক সকালে উঠেছি। ভোরবেলায় উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। কারণ কি জানেন তো, আজকে সকালে ঘুমের থেকে উঠেই বেশ মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। কারণ আজকে যাব বাপের বাড়ি। কালকেই তো আমাদের এখানে ভোট, সেই কারণে আজকেই আমাকে বাড়ি ফিরতে হবে। সেই কারণেই জানেন তো সকাল সকাল বেশ ঘুমটা ভেঙে গেছিলো ওই 4:30 নাগাদ। তবে অতটা সকালেও আমি উঠিনি, একটু ভোরের আলোটা যখন ফুটলো তখন সংসারের কাজে হাত দিয়েছি। তবে ওই দিক দিয়ে আমি সংসারের কাজগুলো করছিলাম আর এই দিক দিয়ে ডোডো আর ওর বাবা ঘুমোচ্ছিল। তাই জানেন তো বিছানাটা আর পরিষ্কার করা হয় নাই। তবে আমি আজকে সংসারের কাজকর্ম সারার পর অনেকক্ষণ বসেছিলাম। আমার শাশুড়ি মা উঠেছেন একটু বেলায়, তবে আমি উঠে কিন্তু কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আমি এটাই ভেবেছি জানেন, যে আজকে এত গরম পড়েছে, প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে কাজকর্মগুলো গুছিয়ে না নিলে হবে না। জানেন তো কোনো একটা কথায় কোনো একটা মানুষের জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছিল। সেই কারণে সকাল সকাল আমাকে এরকমটাই হতে হলো, বাধ্য হলো, মন থেকে আর পারছিলাম না মেনে নিতে। যাই হোক, কিছু কিছু সময় এমন এক একটা পরিস্থিতি চলে আসে, তখন নিজেকে আর সামলাতে পারি না। একটু হলেও মনটা যেন নিজের কাছ থেকে ব্রেক ফেল করে। যাই হোক, যতই কষ্ট হোক, দুঃখ হোক, সমস্ত কিছু ভুলে কিন্তু সংসারের কাজ আমাদের করতেই হবে। তাই দেখেন, শুয়ে বসে না থেকে আমি কিন্তু সংসারের কাজটা করছি। জানেন তো মনের মধ্যে হাজারো মন খারাপ, তবুও কিন্তু সংসারের কাজের মধ্যে ডুবে গেলে এক নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। তাই যখনই আমার বেশি মন খারাপ হয়ে যায় তখনই আমি নিজেকে ব্যস্ত করে নিই কোনো একটা কাজে। যাই হোক, ওসব কথা বলে আর মন খারাপ করছি না। আর এই দেখেন, আমি এদিক দিয়ে কাজ করছি কিন্তু আমার মনটা সেই ওইটার ওপরেই পড়ে আছে, সেই মানুষের কথাটার জন্য। যাই হোক, ওসব মাথা থেকে বের করে আমাকে বেরোতে হবে। আর বাড়ি আসার আগে এরকম খুব একটা ভালো লাগে না। যাই হোক, দেখেন আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওদিক দিয়ে ডোডোকে রেডি করিয়ে বসিয়ে রেখেছি। এবার কিন্তু আমিও রেডি হয়ে যাব, আর ওকে বসিয়ে রেখে ওকে খেলনা হাতে দিয়ে দিয়েছি খেলা করার জন্য। নাহলে দুষ্টুমি করে বেড়াবে, জামা কাপড়গুলো নোংরা করে ফেলবে। আর এই দেখেন, আমার শাশুড়ি মা বসেছেন শাক কাটতে, কারণ চলে আসবো, উনি একা হাতে সমস্তটাই করবেন, একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন। ডোডোকে হাতে করে নিয়েই বেরিয়ে যাচ্ছি বাড়ি। তো কি এখন জানেন তো মনটা এত খুশি হয়ে গেছে কি বলবো। ওদিক দিয়ে বাড়ির সামনে টোটো এসেছিল, ডোডোর বাবা আমাকে ট্রেনে তুলিয়ে দিয়ে ও বাড়ি চলে যাবে। কারণ কি বলেন তো, কালকে আমাদেরও ভোট ওদেরও ভোট, সেই কারণে ও আর আমাকে বাড়ি দিতে যেতে পারলো না। তবে ও আমাকে ট্রেনে তুলে দিয়েছে। এই যে টোটো করে চলছি স্টেশনের উদ্দেশ্যে। জানেন তো এখন মনের মধ্যে এত আনন্দ কাজ করছে কি বলবো। বাড়ি যাব, বাড়ি গিয়ে এই করব ওই করব, ছেলেকে নিয়ে একা ট্রেনে উঠবো, মনও খারাপ করছে, তার সাথে চিন্তা হচ্ছে, আবার আনন্দ লাগছে। এখনকার ফিলিংসটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে ডোডোর বাবা স্টেশনে ঘুগনি বিক্রি করছিল, ঘুগনি দিল। জানেন তো অনেকটাই সকালে এসছি, ওই 8:30 পৌনে 9টা নাগাদ। তবে কিন্তু এখানে এই যে ঘুগনি নিয়ে এসছেন, তিনি কিন্তু ঘুগনিটি একদম গরম ছিল, সেই জন্য ভীষণ গরম লাগছিল। আসার পরই একটু বসেছিলাম, বসে থাকার পরই কিন্তু ঘুগনিটা কিনলাম, দিয়ে আমি 1 প্লেট, ডোডোর বাবা 1 প্লেট খেয়ে নিলাম। আর এই যে এদিক দিয়ে কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন পাস হলো। তবে দেখেছেন, এই যে মহিলা কামরা লেখা আছে, এখানেই আমি দাঁড়িয়েছিলাম, কারণ ট্রেনটি যখন আসবে এখানে মহিলা কামরা হতেই উঠে চলে যাব। আর এই দেখেন, ট্রেনটিও চলে গেল, ট্রেনে উঠেও পড়লাম আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য। ওদিক দিয়ে ট্রেনে ভীষণ ভিড় ছিল। তবে এখন জানেন তো কাটোয়ার আগের স্টেশনের 2টো স্টেশন আগে রয়েছি, সেই কারণে জানেন তো ভিড়টা এতটাও নেই। জানলা দিয়ে বাইরের প্রকৃতিগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো, বাইরের দৃশ্যগুলো ভীষণ সুন্দর লাগে।
আর এখন চারিদিকে তাকালেই বেশ ভর্তি ভর্তি জল, তার সাথে কিন্তু সবুজ প্রাকৃতি। আর ডোডো এদিক দিয়ে খুব দুষ্টুমি করছে। ও আজকে কিছু মতেই চুপ রাখতে পারছি না, তবে এই যে চলে এসেছি এটা ভেবেই ওকে চুপ করিয়ে রাখছি। তার সাথে জানেন তো এই যে চলে আসলাম আমার গন্তব্যস্থানে। তবে স্টেশনে আসার পর ভীষণ ভিড়, মানুষের মাথায় দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না ওভারব্রিজে। তাই ভাবলাম ডোডোকে নিয়ে একটু পাশে দাঁড়াই, তারপরে ট্রেনে উঠবো। আর এই দেখেন বাড়ি আসতে না আসতেই আমার মা হাতে তরমুজ, ঠান্ডা জল, কতই না আপ্যায়ন। সত্যি বলতে মায়ের বাড়ি আসলে আলাদাই শান্তি। তখন থাকে না কোনো চিন্তা, থাকে না কোনো দায়িত্ব কর্তব্য, শুধুই মনে হয় রিল্যাক্স করে ঘুরবো, খাবো দাবো, বেড়াবো। আর এই যে তরমুজটি খেয়ে নিচ্ছি, ফ্রিজে মা রেখে দিয়েছিল আসার আগে। তো বাড়ি আসার আগেই মা রাস্তায় দাঁড়িয়েছিল পথে, কখন আসবো আমি ছেলে নিয়ে। আসতে না আসতেই টোটো থেকে মা বেশ আনন্দ করে বুকে টেনে নিল। যাই হোক, বাড়ি আসার পর এই কাজটি কিন্তু আমার জামা কাপড় চেঞ্জ করার পর থেকেই যায়। সেটি হলো আমার এই যে নিত্যদিনের সাথী বলতে পারেন এখন হয়ে গেছে। যেহেতু আমি ব্লগ পোস্ট করি, একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেহেতু আমার কাছে প্রত্যেক দিন কিন্তু স্ট্যান্ড লাগেই। সেই কারণে স্ট্যান্ডটি ব্যাগের মধ্যে আগেই ভরে নিই, কিছু নিই বা না নেই। তো এই দেখেন স্ট্যান্ডটি নিয়েই কিন্তু চলে এসেছি একেবারে বাড়িতে। আর এখন স্ট্যান্ডটিকে তার নিজের জায়গা মতো রেখে দেবো, খুলে টুলে ঠিক করে। তো এই দিক দিয়ে আমি কিন্তু টাইট দিচ্ছিলাম এই যে জায়গাটা আছে স্ট্যান্ডের হেডের নিচের পোর্শনটা, তারপরে কিন্তু ভিডিও শ্যুট করার জন্য প্রস্তুত করব। আর ওদিক দিয়ে ডোডো দিম্মার বাড়ি এসে কী যে খুশি আপনাদেরকে কি বলবো। মা দেখছি অনেকগুলো সবজি বাজার থেকে কিনে এনেছে। তবে আমরা আসবো বলে মায়ের আনন্দ এতটাই, সবজিগুলো বাইরে বলে ঢেলে রেখে রাস্তায় ভাত চাপিয়ে দাঁড়িয়েছিল, কখন মেয়ে আসবে তারপরে কিন্তু এগুলো কাজ করবে। তবে ওই যে আসার পর আমাদেরকে নিয়েই ব্যস্ত, আমার ছেলেকে নিয়ে এগুলো আর গোছানোর সময় পাচ্ছিলেন না। তাই মাকে আমি বলছি তাও ঝুড়ি আমি ঠিক ঠিক করে সবজিগুলো গুছিয়ে দিই। জানেন তো শ্বশুর বাড়িতে যতই কাজ করি, বাপের বাড়িতে আসার পর না নিজেকে যেন কেমন একটা লো প্রেশারের রুগীর মতো লাগে। মনে হয় সারাদিন শুয়ে বসে থাকি আর কাজ কিছু করব না। তবে কি কিছু না করলেও চলে, কিছু তো করতেই হয়, বাড়ির মেয়ে বউ বলে কথা। তবে জানেন তো আমি বিয়ের আগেও বাপের বাড়িতে ভীষণ কাজ করতাম সংসারে। যাই হোক, মা এই যে এসবটা কিনে এনেছে, এটা নাকি 20 টাকা দাম নিয়েছে। আর ওই দিক দিয়ে মা 1 কেজি মতো পটল কিনে এনেছে, তার সাথে বেগুন, আদা, কাঁচা লঙ্কা আর আলু। তবে আলুগুলো মা বললো ভরতে হবে না, থাক। আর ওদিক দিয়ে আমার মা রান্না বসিয়ে দিয়েছে নোটের শাক ভাজা। জানেন তো আমার মায়ের হাতে নোটের শাক ভাজা, আলু পোস্ত, এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি। আমি আসার আগেই মাকে প্রত্যেকবার লিস্ট বলে দিই কী কী খাবো। এবার বলেছি 2-3 দিন আমাকে পটল রান্না করে খাওয়াবা, তোমার হাতের পটলের রেসিপিগুলো ভীষণ ভাল লাগে। তাই দেখেন মা দেরি না করে 1 কেজি পটল কিনে এনে রেখে দিয়েছে। মেয়ে যতবারই বলবে যা খাবো ততবারই কিন্তু সেগুলো দেবে। সত্যি বলতে মায়ের এই ভালোবাসাটা সত্যি জীবনে আর কিছু লাগবে না। মা যতদিন আছে ততদিন নিশ্চিন্তে থাকতে পারি। যাই হোক, এদিক দিয়ে আমার মা কিন্তু পোস্তটা দিয়ে দিল। তবে আমার একটা দাবি ছিল ঝোল ঝোল পোস্ত খাবো, মা সেই জন্য ঝোলটা একটু বেশি করেই দিয়েছে। আর এরই মধ্যে ডোডোকে স্নান করিয়ে ঘরে রেখে দিয়েছি, নিজেও স্নান করে নিয়েছি। আর এই নাইটিটি আমাকে ডোডোর বাবা পয়লা বৈশাখে কিনে দিয়েছিল। আপনাদেরকে তো আমি আগের কোনো একটি ব্লগে দেখিয়েছি, আজকে প্রথমবার পরলাম। নাইটিটি পরে ভীষণ নিজেকে ভাল লাগছিল। জানেন, নতুন পোশাক পরতে কার না ভাল লাগে। মা বলছে আমার সাথে নাকি ভীষণ মানিয়েছে, কারণ নেভি ব্লু কালারের নাইটি গায়ে নাকি খুব ফুটছে। যাই হোক, মায়েরা তো এমনিতেই সবসময় প্রশংসায় পঞ্চমুখ। এদিক দিয়ে কালকে আসবো বলে আমার মা রান্না করে রেখেছিল ডিমের ঝোল, ভাত, আলু ভাজা। ভাতগুলো মাকে বলেছিলাম ফ্রিজে রেখে দিতে, আমি যাব দুপুরবেলা গিয়ে পান্তা ভাতের মতো করে খাবো। তো ওই যে মা বলছে খেতে হবে না, তবুও আমি বলছি না, এত দামি চাল নষ্ট করা যাবে না। আর এই দেখেন আলু ভাজাগুলো একেবারে শক্ত হয়ে গেছে। মা বলছিল বটে যে খেতে হয় না, তবে পান্তা ভাতের মতো করলাম তো, একটু আলু ভাজা না হলে মন্দ লাগে না, তাই আলু ভাজাটাও নিয়ে বসলাম। এখানে ছিল ডিমের ঝোল, তার সাথে আলু পোস্ত। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে, নতুন একটি দিনের সাথে। তো নতুন পুরনো সকল বন্ধুকে বলছি আমার এভাবেই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন আমার। এখানেই বিদায় নিলাম বন্ধুরা, আবারও আসছি নতুন একটি দিনের সাথে, নতুন